স্টেশনে নামতেই বৃষ্টি শুরু হলো। ভালো জোরে বৃষ্টি পড়ছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা দেখে নেয় বিধান বিশ্বাস। আশেপাশে তেমন কেউ নেই এই পুরনো আধা ভাঙা স্টেশনে। শুধুমাত্র দুটো চায়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। আর সন্ধ্যের গাঢ় অন্ধকারে চারপাশটা যেন ছেয়ে আছে। সে তার ব্যাগটা কাঁধে নিয়ে বিষণ্ণ বুকে এগিয়ে যায় একটা চায়ের দোকানের সামনে। দোকানদারের দিকে সে তাকিয়ে বেশ চমকে যায়। দোকানদারকে দেখে মনে হয় তার বয়স 40-এর বেশি। চাপা গায়ের রং, মুখ তার বেশ বড় বড় গোঁফ আছে। চেহারাতে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পরনে প্যান্ট, গায়ে নোংরা একটা জামা, এক হাতে পাতার বিড়ি টানছে। এক মনে উদাস হয়ে ট্রেন স্টেশনের দিকে তাকিয়ে বসে আছে। বিধান দোকানদারের একদম সামনে এসে মৃদু কণ্ঠে বলল, একটা চা আর সিগারেট দাও তো, ভাল লাগছে না। দোকানদার সিগারেট এগিয়ে দিতে দিতে বিধানকে ভালো করে দেখে নেয়। মনে হয় না লোকটার এর আগে শহরে কোনো এক মানুষ দেখেনি। তার হাবভাব থেকে তাই মনে হচ্ছে। আসলে এই স্টেশনে দিনে একটাই ট্রেন আসে, মানুষ খুব একটা আসে না, যার কারণে শহরে মানুষ দেখা দুষ্প্রাপ্য ব্যাপার। এদিকে আবার স্টেশনের অবস্থাও খুবই শোচনীয়। দেখে মনে হয় অনেক কষ্টে সবকিছু দাঁড়িয়ে আছে। জোরে বাতাস আসলে সবকিছু ভেঙে চুরে পড়বে। দোকানদার বিধানকে দেখে নিজেকে সামনে রাখতে পারলেন না। উৎসাহ নিয়ে একটা প্রশ্ন করেই ফেললেন, বাবু, আপনি কি শহর থেকে এসেছেন নাকি? বিধান দেশলাইটা নিয়ে সিগারেট ধরালো। সিগারেট টান দিয়ে বলল, হ্যাঁ, তা বলতে পারো। এই গ্রামে আপনার কি কাজ? এত গ্রাম থাকতে আপনি এখানে আসছেন কেন? কথাটা শুনে বিধান একটু অবাক হয়ে গেল। এই গ্রামের নাম নারায়ণপুর, বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। এখানে তার বন্ধু পরেশ মাইতির বিয়ে। তারা দুজন কলকাতার একটা দামি দামি কোম্পানিতে কাজ করে। পরেশের বাড়ি এই গ্রামেই, তাই পরিবারের ইচ্ছাতেই তাদের বিয়ে হয়েছে। আজ 2-3 সপ্তাহ হলো পরেশ গ্রামে এসেছে। বিয়েও ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে। তাই সে বিধানকে বারবার ফোন করে এখানে নিয়ে এসেছে। আর বিধানও তার বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে সেই কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছে। তবে হঠাৎ চায়ের দোকানদারের মুখে এমন কথা শুনে বিধান একটু থতমত খেয়ে যায়। তবুও সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এসেছি আমার এক বন্ধুর বিয়েতে, তা তুমি হঠাৎ করে এমন প্রশ্ন কেন করছো? এই কি কইলেন বিয়ে? এই গ্রামে আবার কার বিয়ে লাগলো? এই সর্বনাশ গ্রামে কারো বিয়ে লেগেছে, আমার তো জানা ছিল না। সর্বনাশা গ্রাম মানে বুঝলাম না। কথাটা যেন বিধানের কানে বাজলো। তবে সে নিজেকে সামনে নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার বন্ধু পরেশ মাইতির বিয়ে, ও তো এই গ্রামে থাকে। তা তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে? দোকানদার গরম দুধ চা সামনের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই নারায়ণপুর ত্রাস লেগেছে বাবু। যেখান থেকে আসেন সেখানে ফিরে যান, যান আগে বিয়ে না। কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। মানে তুমি কি বলছো? এসব কিসের ত্রাস লেগেছে বুঝলাম না। আর তুমি আমার বন্ধুর বিয়ে না দেখে চলে যেতে বলছো? তুমি কি পরেশ মাইতিকে চেনো? দোকানদার অদ্ভুত চোখে বিধানের দিকে তাকালো। তার একটা ছোটখাটো পাতলা শরীরটা হয়তোবা বেঁপে দিচ্ছে। তারপর সে বলল, হ্যাঁ, আমি সবারই চিনি। তবে এই গ্রামে এখন কারো আসা উচিত না। যেই আসছে তাকে ওই পিশাচিনী মেরে ফেলেছে। পরেশের বিয়ে তো সে ভয় আটকে গিয়েছে। তোর কি বলো? ওর বিয়ে আটকে গেছে মানে? গতকালও তো আমার সাথে ফোনে কথা বলছো, আর তুমি বলছো বিয়ে আটকে গেছে? কি যে বলছো না, ও তো অফিস ছুটি নিয়ে এসেছে বিয়ে করতে, তার বিয়ে বন্ধ হবে কেন? কি সমস্যা? কথাটা শুনেই দোকানদারের মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি খেলে যায়। হাসতে হাসতে সে বলল,
যে গ্রামে বিদ্যুৎ নাই, কারো ঘরে ফোন নাই, সে আপনারে কিভাবে ফোন করে বাবু? হ্যাঁ। বিধান এবার বেশ ভাবনায় পড়ে যায়। তার মনে হয় দোকানদার তার সাথে মজা করছে। সে তো ট্রেনে ওঠার আগে একবার পরেশের সাথে কথা বলেছে। এখন এই লোক কি সব উৎফট কথাবার্তা বলছে। তবে থাক, সে যাই বলুক না কেন, সে যখন ঠিক করেছে পরেশের বাড়িতে যাবে, তখন কোনো কিছুতেই তাকে আর আটকাতে পারবে না। তবে তার আগে এই গ্রামে কি ঘটেছে সেটা জানা প্রয়োজন। তাই কথাটা নিজের মধ্যে রেখে বিধান বলে উঠল, আচ্ছা সে ঠিক আছে, তবে বলছিলাম যে তোমাদের গ্রামে কিসের ত্রাস লেগেছে? মানে ওই পিশাচিনী আবার কি? সে কি করছে এখানে? হ্যাঁ। পিশাচিনী নামটা শুনতেই দোকানদারের চোখে মুখে যেন ভয় লেগে গেল। সে ঢোক কিনে বলল, বসুন বাবু, আমি আপনার সব বলতাছি। হে পিশাচিনী আমাদের গ্রামটা শেষ করে দিল, কাউরে বসতে দিল না, কাউরে না। কথাটা বলতেই দোকানদার বসার জন্য একটা ছোট্ট চৌকি এগিয়ে দিল। বিধান সেই চৌকিতে বসে একবার হাত ঘড়িতে তাকিয়ে দেখে সন্ধ্যা 6টা বাজে। তবে বৃষ্টি আর আকাশ মেঘলার কারণে মনে হচ্ছে এখনো রাত 7টা কিংবা 8টা বাজে। তবে সেদিকে খেয়াল না দিয়ে গল্প শুনতে মশগুল হয়ে গেল। দোকানদার চোখ মুখে ক্রমশ একটা ভয় চিহ্ন ফুটে উঠেছে। সে কোনো ক্রমে নিজেকে সামাল দিয়ে মৃত কণ্ঠে বলে উঠল, সবুজ সুজলা সুফলা ছিল আমাদের এই নারায়ণপুর। সবাই সবাই খুব সুখে ছিল। সবার মধ্যে আত্মীয়তা পূর্ণ সম্পর্ক ছিল, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। একজন আরেকজনের বিপদে সবসময় পাশে এগিয়ে আসত। কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সে অনুষ্ঠানটা পুরো গ্রামে পালন করত। এভাবে সবার সুখে দিন কাটছিল। তবে একদিন পরিমল রায় নামে এক হাতুড়ি ডাক্তারের সাথে যে ঘটনাটা ঘটল, তা দেখে গ্রামের মধ্যে ভয় স্রোত বয়ে যায়। আমাদের এই গ্রামে পরিমল ছিল একমাত্র ডাক্তার। মোটা দুহারা চেহারা, একেবারে পেটে একখানা বিরাট ভুঁড়ি আছে। সব সময় ধুতি পরে ডাক্তারি করতো। আর সাইকেলে ঘুরে ঘুরে 20 বছর হলো মানুষের চিকিৎসা করছে। সবাই তাকে মজা করে ভুঁড়িওয়ালা ডাক্তার বলে ডাকতো। লোকটা বিশ্বকে তাকে কখনো তার এই নামের জন্য তিনি রাগ করেননি, কাউকে কোনো কঠোর কথা বলেননি, সবাইকে সব সময় সাহায্য করছে। তবে সেদিন রাতের বেলায় পরিমল যখন নিজের ঘরে বসে হুক্কা টানছিল, তখন তার বাড়িতে এসে হাজির হয় উৎপল বার, কালো লম্বা লোকটা। আর বয়স তার আনুমানিক কত হবে, 40-এর কাছাকাছি। একটা লম্বা গোফ আছে তার বাড়ি নারায়ণপুরের পাশে গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান আছে, তাতেই তার সংসার চলে। সেই রাতের বেলা তার বইয়ের জন্য ডাক্তারের বাড়িতে আসে। ওই গ্রামের সব রোগী পরিমলের দেখাশোনা করে। পরিমল ঘরের দ্বার গোড়ায় এসে চিৎকার করে ডাক দেয়, ইয়ে ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, বাড়িতে আসেননি? পরিমল বাবু হুক্কা টান দিয়ে ঘরের মধ্যে থেকে জবাব দিল, কে? এত রাতে কে এসেছিস? কথাটা বলি তিনি তার মস্ত বড় ভুঁড়িটা তুলে উঠে দাঁড়ালো। আর তাও করে বাইরে থেকে জবাব আসে, বাবু আমি উৎপল, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাদের বাড়িতে শুনুন, আমার বউটারে বাঁচান। পরিমল বাড়ি চলে এসেছে। আর উৎপলের বিমর্ষ মুখখানা দেখে তার প্রচন্ড কষ্ট হলো। সে মৃদু কণ্ঠে বলল, কি রে, কি হয়েছে? তোর বউকে তো 2 দিন আগে দেখে এলো, সব তো ঠিক ছিল, এখন আবার কি হয়েছে রে? উৎপল অস্ত্র ভেজা নয়নের জবাব দিল, ইয়ে বাবু, ওর ব্যথা উঠেছে, মনে হয় বাচ্চা হবে, তাই মারে নিয়ে আসছি, কিন্তু সে কয় পারবে না। এখন আপনি আমার একমাত্র ভরসা, এই বুড়ো সংসারে বাচ্চার মুখ একমাত্র আপনি দেখাতে পারেন। এর আগে উৎপল অনেকবার বাচ্চা হয়ে মারা গিয়েছে, তারপরে এই বাচ্চাটা অনেক সাধী সাধনা করে গর্বে এসেছে। তাই তার আসন্ন বাচ্চার প্রতি উৎপলের একটু বেশি দায় দায়িত্ব ছিল।
উৎপলের কথাটা শুনি পরিমল ব্যস্ত হয়ে ওঠে। তখন সে বলল, তুই আর দাঁড়াস না, আমি এখনই জামাটা গায়ে দিয়ে তোরা সাইকেল নিয়ে আসছি, কেমন? তাই তাড়াতাড়ি যা, তোর বোরকে দেখতে যা, আমি আসছি। কথাটা বলতে উৎপল আর অপেক্ষা করে না, তখনই অন্ধকারের মধ্যে দৌড় দেয়। পরিমল ঘরে ঢুকে জামা গায়ে দিল, তারপর সাইকেল থেকে বের হয় আর তার ডাক্তারি ব্যাগটা সাইকেল তুলে নেয়। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের জ্বলন্ত হারিকেনটা সাইকেলটা বেঁধে নিয়ে সে অন্ধকারে বেঠো দিয়ে রীতিমতো সামনের দিকে এগিয়ে যেতে চলছে। এখন রাত আনুমানিক কত 12টা বাজে। আকাশে অমাবস্যার ঘোর অন্ধকার। তখন কাঁচা রাস্তার চারপাশে ঝিঝি পোকার ডাক যেন ভেসে আসছে। পুরো পাড়া ঘুমে অতলে তলিয়ে পড়েছিল। তবে পরিমল তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। পরিমলের বাড়ি থেকে উৎপলের বাড়ির দূরত্ব যেতে কম করে হলো 1 ঘন্টা সময় লাগবে। এতটা পথ পাড়ি দিয়ে যেতে তার একদম জীবন যেন বেরিয়ে যাবে। তবে তাতে তার কিছু যায় আসে না। আগে তার ডাক্তারি কর্তব্য, রোগীর প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। সাইকেল নারায়ণপুর পার করে যখন দমনাবতী গ্রামে মাঠের রাস্তায় এসেছে, ততক্ষণে পরিমল গা ঘেমে রীতিমতো ঝাঁ হয়ে গেছে। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি তার শ্বাস বন্ধ হয়ে যাবে। তবু সে সাইকেলে প্যাডেল করে যাচ্ছে। এখন থামলে অনেক দেরি হয়ে যাবে, তাই তার থামার কোনো সময় নেই। তবে কিছু দূর সাইকেল চালাতে তার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সাইকেল একটু নড়ছে না। কোনো ভারী কিছু তার সাইকেল রীতিমতো চেপে বসে আছে। পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ছে। কারোর বসে থাকার উপস্থিতি সে টের পাচ্ছিল। তবে এইভাবে চলা যায় না, পেছনে কে আছে দেখতে হবে। তারপর অন্ধকারের মধ্যে ঘাড় ঘুরিয়ে পেছন দেখালো, আর তখনই সামনের চাকার রাস্তায় পাশ দিয়ে ধান ক্ষেতের মধ্যে নেমে যায়। আর তিনি হুমড়ি খেয়ে ধান ক্ষেতের ভেতরে পড়ে যায়। হাত পা একেবারে কেটে চলে যায়, ব্যথায় কুকড়ে পড়ে। আর হারিকেনটা নিভে গিয়েছে। সর্বত্র এখন অন্ধকার আর অন্ধকার। তবে এখন তার নিজেকে আর দেখার সময় নেই। সময় নষ্ট করা যাবে না, এখন উৎপলের বাড়িতে যেতেই হবে। ওই বউয়ের কি অবস্থা কে জানে। কথাটা ভেবে সে উঠতে যাবে, ঠিক তখনই একটা নারীর হাসির শব্দ তার কানে ভেসে আসে। ডাক্তার তখনই অন্ধকারের মতো বলল, কে আসে? কে আসে? কেউ কি আছে নাকি আশেপাশে? কোনো যাওয়ার নেই। তবে হাসির শব্দটা যেন বাতাসে ভর করে তার চারপাশে শুধু চক্রাকারে ঘুরতে থাকে। পরিমল যেন বিরক্ত হয়ে যায়। সে এক মুহূর্ত বিলম্ব না করে তার সাইকেলটা রাস্তায় তোলার চেষ্টা করল। আর তখনই অন্ধকারের মধ্যে নারী কণ্ঠ শোনা যায়। সে বলল, যে বাঁচবে না তার জন্য এত ব্যস্ত হয়ে লাভ নেই ডাক্তার বাবু। তুমি বরং ঠান্ডা হয়ে বসো, তোমার সাথে দুটো কথা বলি। কথাটা শোনা মাত্র পরিমলের রাগ চরম উঠেছে। সে বাঁচ খাই গলায় বলল, কে গা তুমি? হ্যাঁ, তুমি কে গা? এই রাতের বেলা জরুরি সময় তুমি আমার সাথে বস করে করছো? তোমার সমস্যা কি? হ্যাঁ, যাচ্ছি রোগী দেখতে, আর তুমি আমাকে বাংলা দিচ্ছ না। কে তুমি? কথাটা বলতেই পরিমল তার সাইকেল তোলার চেষ্টা করে, কিন্তু তার সাইকেল এক বিন্দু নষ্ট না। মনে হয় সাইকেল সেখানে চলে গিয়েছে, কেউ শক্ত করে ধরে রেখেছে। সে বিরক্ত হয়ে আবার বলে উঠল, সাইকেলকে ধরেছে? হ্যাঁ, বললাম না আবার জরুরি কাজ আছে, এখন মস্কারা করো না, যাও। তোমার সাথে কেউ মস্কারা করছি না ডাক্তার বাবু। ফুটবলের বউ, বাচ্চা কেউ বাঁচবে না, সাথে তুমিও বসবে। কথাটা বলে বিভৎস হাসি দিল, বিভৎস হাসি। এই বাঁকা মাঠের মধ্যে সে ছাড়া আর কেউ নেই। তার প্রচন্ড পরিমাণে ভয় নেই এবং সারা শরীর একেবারে ঠান্ডা হয়ে কাঁপছে। তাহলে কে কথা বলছে? কথাটা ভাবতেই তার গা শিরশির করে উঠল। সে কোন রকমের নিজেকে সামল দিয়ে বলল,
কে তুমি? আর এইসব তুমি কোন ধরনের কথা বলছো? হ্যাঁ, কে তুমি? তখন সে বলল, কে আমি? দেখবি, দেখার খুব ইচ্ছে, তাই না? কথাটা বলে সামনে অন্ধকার থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসলো। সেই হাসির শব্দে চারপাশটা যেন ঝড় সৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাতে থাকে, আকাশ কালো ভ্রমণের মতো হয়ে গেল। চারপাশটা এমন অদ্ভুত দৃশ্য দেখে পরিমলের রীতিমতো ভয় কাঁপতে শুরু করলো। আজ অন্যের জীবন বাঁচাতে গিয়ে তার জীবন বিসর্জন না দিতে হয় আবার, কথাটা ভাবতে বিদ্যুৎ চমকে ওঠে। আর কয়েক মুহূর্তে আলোর সামনে এসে দৃশ্য যেটা দেখতে হলো তার দেখে হৃৎপিণ্ড রীতিমতো ভয় জমে গেল। সে দেখেছে তার সামনে দাঁড়িয়ে আছে, সেটা আর কেউ নয়, ফুটবলের স্ত্রী কমলা দাঁড়িয়ে আছে, যার প্রসব যন্ত্রণা সহ্য করতে না পারা দেখে ভয়ে তার স্বামী পরিমলের কাছে এসেছিল। সেই কমলা তার সামনে ভয়ঙ্কর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এইটা কিভাবে সম্ভব? কিন্তু ওর চোখে মুখে কমল লাল কেন? এরকম লাল কেন? মুখের ফাঁক দিয়ে চকচক করছে। এটা কি দাঁত? কিন্তু এত বড় দাঁত তো উঠছিল না। আর শরীরের কোনো পোশাক নেই কেন? ঘটনা কি? দুই পায়ের মাঝখান থেকে এখনো রক্তধারা বয়ে চলছে, চুলগুলো হাওয়ায় ছুটছে। এটা মানুষ না, এটা মানুষ না, এটা পিশাচিনী। এর কোনো কিছুই পরিমল বুঝতে পারলে না। সে কাঁপা গলা বলল, তুই এইখানে কি করছিস কমলা? তোর না বাচ্চা হবে, তুই এইখানে কি করছিস? হ্যাঁ, আর এভাবে করে হাসছিস কেন? তোকে এত ভয়ঙ্কর লাগছে কেন? কথাটা শুনে বিভীষিকা আর শব্দ করে হাসতে থাকে। তারপর রাগী কণ্ঠে সে বলল, আমি তো এখানেই ছিলাম ডাক্তার বাবু, তোমার অপেক্ষায় ছিলাম। তোমার ভুল ওষুধের কারণে, আমার অকাল গর্ভপাতের কারণে আজ আমি অনেক আগে মরে গিয়েছি। তবে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি সঠিক করে নিয়ে যাব। এইসব কি বলছিস? এইসব কি করছিস? আমি তোকে ভুল এসে দিনি। তোর কথা ভুল হচ্ছে। তখন সে বলল, ভুল? এবার সব ভুল শুধরে নিচ্ছি দাঁড়া। কথাটা বলতে বলতে অন্ধকারের মধ্যে পিশাচিনী পরিমলের দিকে এগিয়ে যায়। পরিমল সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ভারী ভুড়ির জন্য সে এক বিন্দু নড়তে পারছিল না। তার তখনই সামনে পিশাচিনী তার দুই হাত ধরে রীতিমতো পরিমলের গলা চুপ করে জড়িয়ে ধরে, আর পরিমলের সারা শরীর ভার হয়ে যায়, এক বিন্দু নড়তে পারছিল না। এক জোড়া ঠান্ডা শীতল হাত তার সারা শরীর কিলবিল করে বেড়ায়। আর পরিমল চিৎকার করে বলল, ছাড় দে, ছেড়ে দে আমাকে। আমি তোর কি ক্ষতি করেছি রে? আমাকে কেন হত্যা করতে যাচ্ছিস তুই? পিশাচিনী পরিমলের ঘাড় ঝোড়ার মধ্য থেকে চলতে হাসতে থাকে, বিভৎস এক হাসি। কানের গোড়ায় মুখে এক চিৎকার করে বলল, তোমাকে তো ছাড়বো না ডাক্তার বাবু, তোমার রক্ত কলিজা সব কিছু আমি ভক্ষণ করব। তাই তো তোমার কাছে এসেছি। তোমার যে আমার হাত থেকে কোনো নিস্তার নেই। না, একদম না। কথা শেষ হতে পরিমল তার আগেই অনুভব করতে পারে তার ঘাড় কচমচ করে অসংখ্য দাঁত সে রাশি ঢুকিয়ে দিয়েছে। সাথে সাথে অসহনীয় এক যন্ত্রণা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। সে চিৎকার করছে আর পিশাচিনীকে ছাড়ানোর প্রচন্ড রকমের চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পারছে না। আর তখন পিশাচিনী একটা চিৎকার করে তার হাতের নখ আর দাঁত সবকিছু দিয়ে বসে দিল। আর তখনই জোরে মোড়া দিয়ে পরিমলের মাথার এক রীতিমতো ছেড়ে ফেলে। পরিমল আর শব্দ করার সুযোগ পায় না, তার আগেই তার শরীর দুর্খণ্ড হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তা প্রায় 8-9টা হবে। কৃষকেরা যখন মাঠে যায় তখন দেখতে পায় রাস্তার পাশে ধানি জমিতে সাইকেল পড়ে আছে। সাইকেল যেটা কার সেটা তাদের বুঝতে অসুবিধা হয়নি, তবে সাইকেল থেকে হাত 30 দূরে তারা যা দেখতে পায় আর তা দেখার জন্য প্রস্তুত ছিল না। পরিমলের মাথা হেন শরীরটা পড়ে আছে, তবে মাথাটা তার শরীর থেকে আরো 10 হাত সামনে পড়েছিল। আর পরিমলের বুকের অংশটা ফাঁকা।
তা দেখে বোঝা যায় যে কেউ যেন তার রাত হৃৎপিণ্ডে ছিঁড়ে বেরিয়ে গেছে একেবারে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সারা গ্রাম ভয় সমুদ্রের স্রোত একেবারে মতো ছড়ে গিয়েছিল। এদিকে পাশের গ্রামে উৎপল পালের বাড়িতে আরো ভয়াবহ কাণ্ড ঘটে গেল। গত রাতে ডাক্তার আসবে বলে না আসার কারণে উৎপলের স্ত্রী কম না অধিক রক্তকরণের কারণে মারা গিয়েছে। বাচ্চাটাও বাঁচতে পারেনি। পরে যখন উৎপল পরিমল ডাক্তারের কাছে জানতে পারে, সেটা শুনে সে খুবই কষ্ট পায়। এই দুটো ঘটনা দুই গ্রামের মানুষের অদ্ভুতভাবে প্রভাব ফেলেছিল। তার জন্য গ্রামের মধ্যে এক অদ্ভুত ব্যাধি তৈরি হয়েছে। আর গ্রামের ভিতর কম বেশি সবার বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছে। মারা যাওয়ার আগে বোঝা যাচ্ছে না তাদের হচ্ছে নাকি। তবে উৎসর্গ বলতে শুধু এতটুকু বোঝা যাচ্ছে, যখন যে মারা যাচ্ছে তখন তার শরীরে সামান্য জ্বর অনুভব হচ্ছে। তারপর যত রাত হতে থাকে ততই যেন দম বন্ধ হয়ে আসে। আর যার একবারে জ্বর হচ্ছে তাকে আর বাঁচানো যাচ্ছে না। তারা রাতের মধ্যে অন্ধকারে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। পুরো গ্রাম যেন শোকের ছায়া ছেয়ে গেছে। সবার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কখন কি হয় তা কেউ জানে না। আর ঠিক এমন সময় পিশাচিনী যেন ওট পেতেছিল, কখন তার শিকার ধরা দেয়। সেদিন রাতের বেলা বেশ ঝুম বৃষ্টিও ছিল। হ্যাঁ, বৃষ্টি একেবারে জোরেও না, আবার অনেক বেশি আসতেও না। একদম বেশ ভালো রকমের বৃষ্টি বলা যেতে পারে, মোটামুটি ভালো বৃষ্টি বলা যেতে পারে। আমাদের গ্রামের মাঝি গফু মিয়া, বয়স তার কত হবে, তাও 55 মতো হবে। কালো, পাতলা, লম্বা দাঁড়িয়ে আছে, মাথায় দুটো টুপিও আছে, গায়ে পাঞ্জাবি আর পরনে লুঙ্গি। মোটামুটি বেশ মাঝারি সাইজের নৌকা নিয়ে শিলাবতী নদীর বুকে নৌকা চালায় সে। এটা ওর চাঁদ বাসা, বংশগত বাসা। হ্যাঁ, ওর কয়েক পুরুষ নদীতে মানুষ পারাপার করে নিজের সংসার চালায়। গ্রামের কৃষকেরা পয়সা দিতে না পারলেও চাল ডাল সবজি নিয়ে ওই নৌকায় নদী পার করে বাড়িতে তার বউ আছে, একটা ছেলেও আছে। ছেলেকে অন্য রাজ্যে পাঠিয়ে কাজের জন্য, আর নিজের নৌকা নিয়ে নদীর বুকে ভেসে বেড়ায়। সেদিন সেই বর্ষা মুখর রাতের বেলায় গফুর মিয়া নৌকায় বসে আছে। হারিকেন মৃদু আলো নৌকার মধ্যে টিম টিম করছে। এখন রাত আনুমানিক 9টার কাছাকাছি হবে। হাটের দিন, তাই আজ সে এখনো ঘাটে আছে। না হলে অন্যদিন 7টার মধ্যে বাড়ি চলে যাবে। সে আছে অনেকজনের পারাপার করছে, ভালো পয়সা হয়েছে। তবে আর কেউ আছে কিনা ভাবছে, অপেক্ষা করছে। তার মনে হয় বৃষ্টির কারণে বাজারে আটকা পড়ছে, আসতে দেরি হচ্ছে। তাই সে নৌকার মধ্যে বসে হুক্কা টানলো। এটা তার শখের একটা নেশা, ভালো লাগে তাই করে আর কি। হুক্কা সাজিয়ে ডলটা মুখে গুজিয়ে টানতে থাকে। এমন সময় তার কানে নুপুরের মৃদু শব্দ যেন ভেসে আসলো। প্রথমে সে মনে করে বৃষ্টি পড়ছে, তার শব্দ হয়তো এরকম শোনা যাচ্ছে, এমনটা পাত্তা দেয় না। কিন্তু শব্দটা যখন একদম নৌকার কাছাকাছি চলে আসে না, তখন সে আর নৌকার মধ্যে বসে থাকতে পারে না। নৌকার ঝাঁপ সরিয়ে বাইরে বেরিয়ে আসে। আর বেরিয়ে আসতেই হারিকেনের মৃদু আলোতে দেখতে পারে লাল টুকটুকে বেনুরসি শাড়ি পরে, মাথা মুখ ঢেকে বাড়ির বউ সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে, লম্বা ঘোমটা, গায়ে যে গহনা আছে না সেটা বোঝা যাচ্ছে। বড় বাড়ির বউ সে। তাকে দেখে মনে হয় বয়স খুব কম। কথাটা গফুরের মনে বেশ ভালোভাবে চলছিল। তবে বউটা গফুর গায়ে দেখতে পেয়ে ডিচিকে বলে উঠল, ও মাঝি, ও পারে যাইবা নাকি? গফুরই গায়ের লোক, কখনো কোনো বউকে এইভাবে এত রাতে চলাচল করতে দেখেনি। তাই সে অবাক হয়ে যে শুনল, তুমি কে? কোন বাড়ির বউ? তোমার তো আগে কখনো এরা দেখি নাই। লম্বা ঘুমটা দেওয়ার মধ্যে নারীটা কণ্ঠস্বর ভেসে আসলো, ও মাঝি, আপনি আমারে চিনতে পারবেন না। আমি তো মন্ডল বাড়ির ছোট বউ। সার্বিয়াতে গিয়া আপনি লাউ চিংড়ি খাওয়া বা বাঁধিছিলেন, মনে নাই? কথাটা শুনে
গফুরের ভ্রু কুচকে যায়। কিছুক্ষণ ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। সে এক গালা হেসে বলল, মনে পড়ছে শ্রীকংসু বাবুর বৌমা। ঠিক আছে ঠিক আছে, তোমার বিয়েতে গিয়ে তো কবজি ডুবায় খাইছিলাম। আসো আসো, তাড়াতাড়ি নৌকায় উঠে বসো। কথাটা শুনে ঘোমটা দেয়া বউটা গফুরের নৌকায় উঠে বসে। ছাউনির ভিতরে এগিয়ে যা। গফুর তখন মৃত কণ্ঠে বলল, এ মা, এটা অপেক্ষা করবে? আর কেউ আসে নাকি একটু দেখি। আর কেউ আসবে না মাঝি কাকা, আপনি একটু আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেন না। বাপের বাড়ি থেকে এত রাতে ফিরছি তো, নদীর ওপারে কত সময় লাগবে বলতে পারি না। বেশ বেশ, এখনই ছেড়ে দিচ্ছি, আর তুমি চিন্তা করো না। কথাটা বলে গফুর তার নৌকার তীরের বাঁধন আলগা করে দেয় এবং বইটা হাতে নিয়ে নৌকার উপর উঠে বসে। দুই হাত ধরে নৌকার মাঝে বইটা নেড়ে সামনের দিকে এগিয়ে চলছে। নৌকার মধ্যে বসে আছে লাল শাড়ি মোড়ানো মন্ডল বাড়ির বউ। তবে গফুর মনের মধ্যে কিন্তু একটু সন্দেহ জাগে না যে ভদ্র ঘরের বউ কখনো এত রাতে বাড়ির বাইরে আসবে না, আর বাপের বাড়িও তো যাবে না। তবে গফুরের মনে অন্য একটা খটকা লাগে। মন্ডল বাড়ির ছোট বউয়ের তো শরীর খারাপ শুনেছিল, বড় আমার অবস্থা, খুব জ্বর, মাথা ঘুরানো যেতে মানে খেতেও পারতেছিল না, রাতের দিকে দম নিতেও কষ্ট হতো। কথাটা মনে হতে তার মনের ভিতরে একটা প্রশ্ন ওঠে। কথাটা মনে হতে তার মনে মনে নিজেকে প্রশ্ন করলো, বৌমার শরীর তো ঠিক হয়ে গেল, শরীর তো ঠিকই হবে, তবে এত রাতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরতেছে, এত রাতে তাকে তো সারা যাবে না, তো সারবে না সে। কথাটা নিজের মনে বিড়বিড় করে বলতেই নৌকার মাঝি নদীতে চলে এসেছে। এখনো কিন্তু বৃষ্টি থামেনি, ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা জলের মধ্যে পড়তে অদ্ভুত তরঙ্গ সৃষ্টি হলো। গফুর মৃদু কণ্ঠে বলল, ইয়ে মা, তো তোমার একটা কথা জিজ্ঞাসা। কি কথা মাঝি কাকা? বলছিলাম কি, তোমার শরীর ঠিক আছে? মন্ডল বাবুর কাছে তো শুনছিলাম তোমার শরীর নাই খুব খারাপ, এখন তুমি কেমন আছো? আর এত রাতে বাবার বাড়ি থেকে তোমারে একা চাললো কেন? নৌকার মধ্যে থেকে অদ্ভুত একটা কণ্ঠস্বর ভেসে আসলো। সে বলল, আপনার কি মনে হয় মাঝি কাকা, মরা মানুষেরা চলাফেরা করতে পারে না, তাদের কিচ্ছু হয় না বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবার? কি কথা কইছ মা, মরা মানুষ শ্বশুর বাড়ি, এইসব কি কথা? ওর মরা মানুষ যদি চলাফেরা করে বেড়ায় তবে মরা কাকে বলবে? অদ্ভুত একটা হাসির শব্দ শোনা যায়। নৌকা ছাউনির ভেতরে এমন হৃদয় বিদীর্ণ করা হাসি যা শুনে যে কোনো মানুষের বুকের রক্ত ঠান্ডা হয়ে যাবে। ঘাস পাতাল কেঁপে উঠলে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি হাসছো কেন মা? আমি কি ভুল করেছি? মরা মানুষ কখনো চলাফেরা করতে পারে না, আর তুমি তো রক্ত মাংসের একজন মানুষ, আমার সামনে তো নৌকায় বসে উঠলে। মাঝি কাকা, মৃত মানুষের কি নৌকায় পার করে দাও না? সবসময় জীবিত মানুষদের পার করলে হবে, তবে আমরা কোথায় যাব? আমাদেরকে কি পারাপার করবে? কথা বলতে নৌকার ছাউনির ভেতর থেকে লাল শাড়ি ঘোমটা দেওয়া মুখটা যেন বাইরে বেরিয়ে আসলো। গফুর বইটা নেড়ে চলছে তো চলছে, কিন্তু হারিকেনের মৃদু আলোতে লাল বেনারসির আড়ালে একটা লুকানো কালো কুচকুচো মুখ দেখে তার হাত থেকে বইটাটা মুহূর্তে যেন জলের মধ্যে পড়ে যায়। গফুরের মেরুদণ্ড দিয়ে রীতিমতো ঠান্ডা হাওয়া বয়ে গেল, আতঙ্কে চোখ ধরা রীতিমতো ঠিকরে বেরিয়ে যাচ্ছে। আর তখনই সামনে ওই নারী মূর্তি ছাউনির ভেতর থেকে বাইরের পাটাতন এসে দাঁড়ালো। খোলা আকাশের বৃষ্টি সারা শরীরে পড়ে ভিজে চলেছে, সারা শরীর ভিজে যাচ্ছে, সারা শরীরের মধ্যে লেপটে যাচ্ছে। আর তখন নারী মূর্তিটা তার মুখের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। গফুর প্রায় চিৎকার করে বলল, ওরে বাবা রে, তুমি কেনা এত বিমর্ষ কেন তোমার মুখ?
সামনে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তিটা শব্দ করে হেসে ওঠে। তার হাসির শব্দে জলের অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হলো, বিভৎসতা। সাথে চারপাশে জল এক ঘূর্ণিঝড় ধরে বিভৎসভাবে ঘুরছে, আর সেই ঘূর্ণিঝড়ের মধ্যে নৌকাটা যেন অনায়াসে তলিয়ে যেতে পারে। তবে গফুর ভয়ের তো চোখের সামনে নারীর মূর্তির দিকে তাকিয়ে আছে। ভয় তার সারা শরীরের রক্ত যেন এক হয়ে গেছে। দাঁড়ার মতো শক্তি নেই, মাথার ভেতরে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। তবু সে দেখছে সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর নারী মূর্তিটা, যার চোখে মুখে কোনো চামড়া নেই। তার পরিবর্তে পুরো পচা মাংসের স্তূপ হয়ে গেছে। তার মধ্যে কোনো পোকা মাকড় নড়াচড়া করছে, চোখের বড় দুটো যেন আগুনের ভাটার মতো করে জ্বলছে। মুখের ফাঁক দিয়ে সদস্যগুলো যেন বেরিয়ে আছে, আর মাথার চুলগুলো সাপের মতো ফনা তুলে বৃষ্টিতে জলে ফিরছে। আর শরীরে লাল বেনারসি এখন রক্তের মতো লাগছে। এটা দেখে গফুর আর কোনো কথা বলতে পারছেন না। তবে তার বড় বড় চোখ দুটো যেন ভয় ঠিকছে বাইরে বেরিয়ে আসছিল। এমন সময় সামনের ওই পিশাচিনী শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলল, বিমর্ষ এক ভারী কণ্ঠে বলল, কি হলো বাছি, এইভাবে কি দেখছিস? তোমার বুঝি ভয় করছে? কখনো কি মৃত মানুষ দেখনি তুমি? দেখনি? কথাটা শুনে গফুরের বুকের ভিতরে যেন পিন ফুটে দিল। অশুনি একে যন্ত্রণা অনুভব করলো। ভয় আতঙ্কে যেন দম বন্ধ হয়ে আসছিল। সে কোনো ক্রমে কাঁপা কণ্ঠে বলল, তুমি কি চাও? কি জন্য আমার কাছে এসেছ? পিশাচিনী তখন এক ভয়ঙ্কর কণ্ঠে আসছিল। সে নিজেকে হাসি থামিয়ে নারী কণ্ঠে বলল, তোকে চাই গফুর, তোকে চাই। তোর রক্ত আমার তৃষ্ণা মেটাবে। না, এটা হতে পারে না, একদম না, এটা হতে পারে না। আমি এখনই আর কথা বলতে পারে না, একজন হতে পারে না। যেন সেখানে তোমাকে গেছিল, নৌকা থেকে নড়তে চাইছে কিন্তু এক বিন্দু নড়তে পারছে না। আর তখনই নৌকার বৃষ্টি ভেজা পাটাতনের পরে রীতিমতো এক পা করে এগিয়ে আসছিল পিশাচিনী। দুপুরের অদ্ভুত তরঙ্গ বৃষ্টি ফোটার মতো সাথে মিশে যাচ্ছে। আর দেখতে দেখতে ওই পিশাচিনী গফুরের একদম কাছে চলে আসে। তার কঙ্কাল সারটা যেন বের হতে হাতে ধারালো সুছানো বড় নখ বেরিয়ে আসে। তাই দিয়ে চোখের পলকে একটা হাত গফুরের হৃৎপিণ্ড বরাবর ঢাপ করে ঢুকিয়ে দিল। গফুর একবার চিৎকার করে ওঠে, আর সাথে সাথে ভক্তের রক্ত বমি করে শেষ হয়ে যায়। তার কোনো কথা বলতে পারে না। তখন ওই পিশাচিনী এক চিৎকার করে গফুরের কলিজাটা মতো ছিঁড়ে বের করে নেয়, আর গফুরের জ্ঞানহীন রক্তাক্ত শরীর নৌকার পাটাতনে ফেলে দেয়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন নদী পার হতে আসে, তখন আর গফুরকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অন্য এক গ্রামে গফুরের নৌকাটা খুঁজে পায়। আর নৌকার ভেতরে গফুরের আধা খাওয়া আচ্ছানো বিভৎস বড়া দেহ। সেটা দেখে সবাই আঁতকে ওঠে। তারা বুঝতে পারে সে পিশাচিনীর কাজ এটা। তবে গফুর এটা জানতো না, মন্ডল বাড়ির বউ আজ থেকে 3 দিন আগে কোনো এক রাতে মারা গেছে। তার প্রচন্ড জ্বর এসেছিল, নিঃশ্বাস নিতে পারেনি, দম বন্ধ হয়ে মারা গেছে। এই ঘটনার পর গ্রামে আরো অবস্থা খারাপ হয়ে দাঁড়িয়েছে। কোনো অনুষ্ঠান গ্রামে হচ্ছে না, আর এই গ্রামে আপনি এসেছেন বিয়ে খেতে। ব্যাপারটা একবার নিজে ভেবে দেখুন তো বাবু, কতটুকু যৌক্তিক। দোকানদারের মুখে পুরো ঘটনাটা শুনে বিধান একটু চুপ করে থাকলো। একটা সিগারেট শেষ হলে আরেকটা সিগারেট ধরেছে সে। তবে দোকানদারের কথা সে এক রক্তিও বিশ্বাস করেনি। সেটা হয়তোবা দোকানদার তার মুখ দেখেই ততক্ষণে বুঝতে পেরেছে। তাই তার মৌনতা দেখে দোকানদার নিজেই বলে উঠল, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না বাবু, তাই না? আমি আপনার এক বিন্দু মিথ্যা কথা বলি নাই, এক বিন্দু না। সেটা আমি বুঝলাম, তবে পিশাচিনী এমনি মানুষ মারছে কেন বলতো? সে কি মানুষ? যেসব কিছু কারণ থাকবে। হ্যাঁ, তারা নিম্ন শ্রেণীর প্রাণী। তাদের এত জ্ঞান বুদ্ধি নেই। তারা হত্যা লীলায় বেশি মেতে থাকতে পছন্দ করে। আরে যত সব কাজা কুড়ি গল্প। তোমার কথা যদি সত্যি হয় তাহলে
পরেশ ওখানে কি করছে? কথাটা বলতে বলতেই বিধান পেছনে হাতের ইশারায় পরেশকে দেখালো। দোকানদার পেছনে তাকালো, মৃদু আলোতে দেখতে পেল স্টেশনের মধ্যে হেঁটে আসছে পরশ। সাদা জামা গায়ে আর ট্রাউজার প্যান্ট, চোখে মাইনাস পাওয়ারের চশমা। সে হাঁটতে হাঁটতে বিধানের দিকে এগিয়ে আসছে। তবে আর একটা জিনিস বিধান দেখতে পারে। সে দেখে পরশের পেছনে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, তবে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। তারা সবাই যেন তারই আগমনে খুশি হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেও তো ওখানে কেউ ছিল না। ওই লোকগুলো যেন দোকানদারের বলা গল্পের লোকগুলোর মতো। তাদের চেহারা দোকানদারের বলা গল্পের চরিত্রগুলোর সাথে একদম মিলে যাচ্ছে। বিধানের বুকের মধ্যে এক অদ্ভুত ধরনের শিহরণ খেলে যায়। সে তখনই তাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে দোকানদারের দিকে তাকায়। তখন সে দেখতে পায় দোকানদার পরশের দিকে অদ্ভুত এক বিভৎস দৃষ্টি তাকিয়ে আছে, আর পরশের দিকে অজানা কোনো এক দোকানদারের মুখে রহস্যময় হাসি ফেলে যায়। সে যেন এই এক মুহূর্তের অপেক্ষাই করছিল। আর ঠিক এমন সময় পরেশ দূর থেকে বিধানকে হাতের ইশারায় ডাক দেয়। বিধান দোকানদারকে দাম মিটাতে মিটাতে বলল, দেখেছো তো, তোমার কথা বলতে বলতে তোমার নাম জানাই হলো না। আচ্ছা, তোমার নামটা কি? দোকানদার বাড়তি টাকা ফেরত দিতে দিতে বলল, আমার নাম উৎপল পাল। বিধান কিছু বলতে যাচ্ছিল, আর তখনই দূরে দাঁড়িয়ে থাকা পরেশ তাকে ডাক দেয়, তাড়াতাড়ি আয় বিধান, না হলে কিন্তু আবারও বৃষ্টি নামবে। আকাশ কিন্তু বেগে একেবারে ছয়ে গেছে, জলদি আয়। এদিকে গল্প শুনতে শুনতে কখন যে বৃষ্টি ধরে এসেছে বিধান তা খেয়ালই করেনি। দোকানদারের নামটা নিয়েও সে কিছুটা ভাবতে পারে না। তখনই দৌড়ে পরেশের কাছে পৌঁছে যায়। প্রায় 15 পরে বন্ধুকে দেখে তার নিজেকার ধরে রাখতে পারে না। তখনই একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তবে পরশকে জড়িয়ে ধরে বিধানের সারা শরীর কেঁপে ওঠে। পরশের সারা শরীর একদম বরফের মতো ঠান্ডা, মনে হয় তাকে হিমাকারের মধ্যে রাখা হচ্ছিল। তাড়াতাড়ি নিজেকে আলগা করে নিয়ে বিধান বলল, কিরে, তোর শরীর এত ঠান্ডা কেন? শরীর ঠিক আছে তো তোর? পরেশ মৃদু হেসে বলল, আরে সবকিছু ঠিক আছে, দেখছিস না বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ভিজে গিয়েছি আর কি, এই জন্য শরীর ঠান্ডা লাগছে আর কি। বাইরে এখন বৃষ্টি কম আছে, চল এখনই যাওয়া যাক। স্টেশন থেকে আধা ঘন্টা হাঁটলেই আমাদের বাড়ি, আর কাদার মধ্যে কোনো ভ্যান রিক্সা পাওয়া যাবে না, তাই হেঁটে যেতে হবে। সে চল, কোনো সমস্যা নেই। তবে খিদে পেটে চৌজো করছে বুঝি, বাড়িতে কিন্তু আন্টির হাতে রান্না খেতে হবে। চল চল, সমস্যা নেই। কথাটা বলতে বলতেই তাদের অন্ধকারের মধ্যে নেমে পড়ল আলো। বলতে শুধুমাত্র বিধানের হাতে থাকা স্মার্টফোনটা আছে। এখানে সত্যি নেটওয়ার্ক নেই, তাই ফোন দিয়ে টর্চের কাজ করা হচ্ছে। তারা দুজনেই কাদার মধ্যে হেঁটে চলেছে। পরেশ আগে আগে, বিধান তার পেছনে পেছনে হাঁটছে। ব্যাগটা ভার হওয়ার কারণে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, তবুও কোনো রকমের কাদার মধ্যে সাবধানে পা ফেলে এগিয়ে চলছে। আশেপাশে বাড়িঘর ছড়িয়ে তারা এখন মাঠের কাছাকাছি এসেছে। আবার টুপটাপ করে বৃষ্টি পড়ছে। কোথাও দাঁড়াবে এমন কোনো ব্যবস্থা নেই। এই বৃষ্টির মধ্যে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে বিধানের। এবার একটু বেশি অসুবিধা হচ্ছে। তবে পরেশ বাধাহীনভাবে হেঁটে চলেছে, যেন কোনো কাদায় তার স্লিপ করছে না, হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। আর একটা জিনিস বিধানের মনে হয়, যে বন্ধু তার বখাটে ছিল, অফিসে কথা বলে তার মেয়ে খেয়ে নিত, এই পর্যন্ত আসলো, সে একটা কথা বলো না। এটা ভেবে বিধানের বড্ড বেশি অস্বস্তি লাগা শুরু হলো। তাই সে পরেশের পিছনে পিছনে থেকে বলল, পরেশ, তোর শরীর ঠিক আছে তো? আজ তুই এত চুপচাপ কেন রে বলতো? পরেশ কোনো কথা বলল না। সে কাদার মধ্যে শব্দ না করে হেঁটে চলেছে অবিরাম ভাবে। বিধানের সন্দেহ ক্রমশ যেন বাড়তে থাকে। তার মনে হয় পরেশ স্বাভাবিক নেই, কিছু একটা হয়েছে ওর। আশেপাশে কোথাও কোনো ঝিঝিপোকা ডাকছে না। এই বৃষ্টিতে এই পুরো গ্রাম, মাঠ সবকিছু যেন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। এত কি ভাবছিস বিধান? এত ভাবিস না, হাঁটতে থাক। তোকে কদিন খুব মিস করছিলাম, তাই তো তোকে ফোন করে ডাকলাম।
শেষবারের মতো দেখার জন্য। হঠাৎ করে পরশের মুখে এমন কথা শুনে থতমত খেয়ে গেল বিধান। তখন তার স্টেশনে দোকানদারের কথা মনে পড়ে গেল। সে বলেছিল এই গ্রামে পিশাচিটি গ্রাস করেছে। এটা সত্যি না মিথ্যা তা জানার জন্য বিধানের মনে সন্দেহ জাগলো। তাই সে বলল, পরেশ, একটা কথা বলতো, এই গ্রামে কি পিশাচিনী আছে? সে কি মানুষকে হত্যা করছে নাকি? কথাটা শুনে হঠাৎ করে পরেশ থমকে যায়, আর তখনই বিধানের দিকে ঘুরে তাকায় পরেশের চোখ দেখে বিধানের বুকটা কেঁপে ওঠে। বড় বড় বিস্ফোরক চোখ থেকে যেন বমি মনি বের হয়ে ঠিকরে বেরিয়ে আসছে। সে এক অবস্থায় গম্ভীর স্বরে বলল, তোর কি মনে হয় বলতো? বিধান নিজেকে সামনে নেয়, তাচ্ছিল্যের সুরে সে জবাব দেয়, আমার আর কি মনে হবে বলতো? এইসব পিশাচিনী টিচাচিনী কিছু হয় না, সব মানুষের মন করা কাহিনী, আর কিছু না। আত্মা বিশ্বাস করিস? আর প্রেতাত্মা, এর অস্তিত্বকে বিশ্বাস করিস তুই? হঠাৎই বৃষ্টি ভেজা ফাঁকা ফাঁকা মাঠের মধ্যে এমন কথা শুনে বিধান বেশ ভয় পেয়ে যায়। তবে নিজের বন্ধুর কাছে কিসের ভয়? তাই সে বলল, ওই একটু একটু আড্ডাতে বিশ্বাস করি আর কি। তবে এটাও বিশ্বাস কর পিশাচিনী আছে, আর সে এই গ্রামের প্রতিটি মানুষকে শেষ করেছে। আর সব থেকে বড় পিশাচিনী কি জানিস? নাম না জানা একটা রোগ, যার কারণে আমাদের এই পুরো গ্রামটাকে মরক লেগেছে। এমনকি ছোট্ট বাচ্চা, গরু, ছাগল, ছেলে মেয়ে, বুড়ো, জওয়ান, কেউ তার কবল থেকে রক্ষা পায়নি। আর যারা অল্প বয়সে মারা গিয়েছে, তার অতৃপ্ত আত্মা মুক্ত হয়নি। তারাই ফিরে এসেছে, একে একে গ্রামের সবাইকে হত্যা করছে। সবাই তাদেরকে দলে দলে যোগ করছে। এমনকি তোকে যে দোকানদার গল্প বলছিল না, উপলদা, তার স্ত্রী 7 মাস আগে গর্ভের বাচ্চা সহ সবাই সেদিন এক রাতে মারা যায়। কেউ বাঁচতে পারেনি, কেউ না। তারপরে পিশাচিনীর হাত থেকে একটা জীবও বাঁচতে পারেনি, যে সবাইকে হত্যা করেছে, সবাইকে। এই পুরো গ্রাম নিশ্চিহ্ন করেছে। এই গ্রাম শূন্য, জীবন নিশ্চিহ্ন হয়েছে এই গ্রামের। কথাগুলো শোনা মাত্রই বিধানের সারা শরীর যেন কেঁপে উঠল। বিস্ময়ে তার চোখ দুটো যেন ঠিক বেরিয়ে আসবে। পরেশ তাকে কি বলছে এসব? এই দোকানদার মারা গিয়েছে, কিন্তু তার সামনে আসলো কি করে? আর কথাই বা বললো কিভাবে? এসবের মানে কি? ভাবনাগুলো মনের মধ্যে থাকতে থাকতে বিধান বলল, এসব তো কি বলছিস রে পরেশ? তোর মাথা ঠিক আছে? মরা মানুষ কিভাবে বেঁচে উঠবে, কিভাবে অন্যের সামনে আসবে? আর যদি পিশাচিনী সবাইকে হত্যা করে থাকে, তাহলে তুই বেঁচে আছিস কিভাবে? পরেশ অন্ধকারের মধ্যে গম্ভীর স্বরে বলল, আসলে ভালো হতো, তবে যা হবার হয়ে গিয়েছে, এখন আর সেটাকে পাল্টানো যাবে না। তোকে কে বলেছে রে আমি বেঁচে আছি? গতকালই উৎপল দাও তার বউ মিলে আমাকে হত্যা করেছে। বাঁচার কত চেষ্টা করেছি, এই গ্রাম ছাড়া কত চেষ্টা করেছি, কিন্তু ওই অতৃপ্ত আত্মা আমাকে বাঁচতে দেয়নি রে। সবাই মিলে আমাকে হত্যা করেছে, এখন আমিও তাদের দলের একজন। শেষের কথাগুলো শুনে বিধান চমকে ওঠে। কি বলছে পরেশ? আর কেন সে উল্টাপাল্টা বলছে? ও তো সামনে দাঁড়িয়ে আছে, তবে এসব কেন বলছে? কথাটা নিজের মনে ভাবতেই সে বলে উঠল, এইসব তুই কি বলছিস পরেশ? জলজান্ত একটা মানুষ, তুই দাঁড়িয়ে আছিস আর তুই বলছিস তুই মারা গেছিস? আবার কেমন ধরনের মস্করা? কথাটা বলতেই চারপাশে অদ্ভুত একটা হাসির শব্দ ভেসে আসলো। বড় হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ হেসে চলেছে। এই রাতের বেলায় বৃষ্টির মধ্যে হাসির শব্দগুলো কতটা যে ভয়ঙ্কর লাগছিল বিধান ভালোভাবেই যেন বুঝতে পারছিল। তবে হাসির শব্দ অনুসরণ করে চারপাশটার দিকে তাকাতেই সাদা ধোঁয়ার মতো অনেকগুলো মানুষের অবয়ব তাক থেকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার চোখ মুখ বিস্ফোরিত, চোখের স্থানে আগুন জ্বলছে। আর এটা দেখে বিধানের সারা শরীর বিভৎস হয়ে যায়। ভয় মেরুদণ্ড যে যেন থমকে যায়। আর তখনই সামনে থেকে পরেশ বলে উঠল, বিধান, বিধান, পালা এখান থেকে, পালা। আমি তোকে এখানে একা বাঁচাতে পারবো না।
ওরা তোকে শেষ করে দিবে। আর কিছুক্ষণের মধ্যে আজকে শেষ ট্রেনটা আসবে রে। তুই দৌড়াতে থাক, দৌড়াতে থাক। এখনই আসবে, এখনই আসবে ট্রেন। আজকে তো কোনো ট্রেন নেই। আমি তো কথাটা শেষ করতে পারে না বিধান। তখনই পরেশ বলে উঠলো, তুই ভুল জানিস, তুই ভুল জানিস। আজকে শেষ ট্রেন রাত 12টায়। আর এখন রাত 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তুই তাড়াতাড়ি যা। কথা শুনেই ভয় পিছিয়ে যায় বিধান। আর তখনই সে কারোর সাথে যেন ধাক্কা খায়। পেছনে টাকা দিয়ে দেখতে পারে পেছনে দাঁড়িয়ে আছে স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই দোকানদার উৎপল পাল। আর তার পেছনেই দাঁড়িয়ে আছে মাঝ বয়সী এক মহিলার ডান পাশে ডাক্তারের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একটা ভরি আনা ব্যক্তি। এটা দেখে বিধান যেন আকাশ থেকে পড়ল। আর তখনই উৎপল দত্ত বলে উঠল, বাবু, আমার কথা কি এবার বিশ্বাস হলো? দেখতে পাচ্ছেন তো পিশাচিনীর ত্রাস কি। বিধান কোনো কথা বলতে পারে না। মনে হয় ভয় এখনই দম বন্ধ হয়ে যাবে। আর তখনই সে সামনের দিকে তাকায়। ফোনের টর্চের আলো পরশের মুখে পড়লেই যেন এখনই কলিজাটা শুকিয়ে যায়। সে দেখতে পায় তার সামনে সে দাঁড়িয়ে আছে সে পরশ নয়, আধা খাওয়া নরকঙ্কালের মাথা। সারা শরীর থেকে মাংস পচে পচে পড়ছে। আর এটা দেখে বিধান চিৎকার দিয়ে ওঠে। আর তখনই পরেশ এক বিভৎস মূর্তি উৎফর সহ সবাইকে ধাক্কা দেয় আর বলল, যা, পালা বিধান, পালা। এটাই তোর শেষ সুযোগ, পালা। কথাটা শোনা মাত্রই বিধানের ইন্দ্রিয় যেন ইঞ্জিনের মতো কাঁপতে থাকে। সব ভয় ডর পেছন ফেলে স্টেশনের দিকে দৌড় দিল। এই কাঁথার মধ্যে কতবার পড়েছে তার কোনো ঠিক নেই। তবে দৌড়ানোর সময় সে শুনছিল পেছন থেকে অমানসিক চিৎকার। সে কোনদিন সেটা ভুলতে পারবে না। বিধান যখন স্টেশনে পৌঁছায় তখন দেখতে পায় ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তখন সে পরিমরি করে জীবন বাঁচাতে কোনোভাবে ট্রেনে উঠে পড়ে। আর তখনই মাঠের মাঝে মাঝ পড়ে আকাশ ফাটানো চিৎকারে কানে টানা লেগে যাওয়ার উপক্রম হলো। বিধান ট্রেনে উঠে দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এই গ্রামের দিকে তাকিয়েছিল। বাজ পড়ার আলোতে সে দেখতে পারে ওই গ্রামে কাদা মাটির মধ্যে পরশ দাঁড়িয়ে আছে। বুকে তার অদ্ভুত রকমের মলিন হাসি। বিধানকে যেন হাত উঁচু করে বিদায়, নিজের অজান্তেই বিধান হাত উঁচু করে বিদায় জানালো। আর তখনই বিধান একটা জিনিস লক্ষ্য করলো, তার হাতে একটা ঘড়ি আছে। ঘড়িটা দেখতেই বিধানের মনে পড়ে গেল, আরে এটা তো তার ঘড়ি। পরেশ গ্রামের আসার আগে সে তার কাছে নিয়ে এসেছিল। কথাটা ভাবতেই যেন বিধানের কানে কানে বলে দেয়, বন্ধুত্বের কোন সমাপ্তি হয় না। বন্ধুত্ব সব সময় পাশে থাকে, সকল বিপদ থেকে রক্ষা করে। এমনকি মৃত্যুর পরেও তারা প্রিয় মানুষদের প্রিয় জিনিস ফেরত দিতে আসে। তারপরেও তোর জীবনে এমন একজন বন্ধু। কথাটা শুনে বিধান আর নিজেকে ধরে রাখতে পারে না। বন্ধুকে হারানোর কষ্ট তার চোখ বেয়ে পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, পরেশ, তোর অস্তিত্ব দুনিয়া না থাকলেও তুই আমার কাছে সারা জীবন বেঁচে থাকবি রে, সারা জীবন বেঁচে থাকবি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই মৃত্যুর পরে আমাকে বাঁচিয়েছিস রে, সারা জীবন তুই আমার কাছে থাকবি। ভালোবাসি রে, তোকে খুব ভালোবাসি বন্ধু। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অ্যান্ড শুনে ফেললাম গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্ট। কেমন লাগলো অবশ্যই জানতে চাই, এবং জানতে চাই যে কেমন হয়েছে আজকের উপস্থাপনা। এবং আমি জানি যে আজকে কিন্তু বেশ ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে স্টোরিটা শেয়ার করেছি। আর হিম করা একটা স্টোরি টেলিং ছিল। ও মাই গড, স্টোরিটা জাস্ট আমার কাছে মনে হয়েছে ভাই এটাই তো দরকার।
হোয়াট এ স্টোরি। ঘটনাটি কালেক্ট করে পাঠিয়েছেন আমাদের কাছে ফিরোজ খান ভাই। তিনি সবসময় ঘটনা কালেক্ট করেন আমাদের জন্য, এবং আজকেও তিনি অবিরামভাবে ঘটনা কালেক্ট করে যাচ্ছেন। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল, এবং একই সাথে বলবো যে কোনো তুলনা হয় না, এই স্টোরিটা কোনো তুলনা হয় না। আমাদের যদি সত্যি কথা বলি, এই গল্পের মূল লেখকের নাম তাকে বলতেই হবে। তিনি এত ভালো ঘটনা কিভাবে লিখলেন আমার জানা নেই, সত্যি বলছি। এই ঘটনার মূল লেখকের নাম আমি বলে দিচ্ছি, সুব্রত দাস। সুব্রত দাস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই লেখা আমি সত্যি বলছি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর আপনার লেখা। সুব্রত দাস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ভূতের গল্পের জন্য। এবং সুব্রত দাস ভাই, যদি শুনে থাকেন আপনি আমাকে, আপনাকে বলছি আপনি আরো অনেক ঘটনা দেখবেন এরকম, এবং আপনার ঘটনাগুলো ডেফিনেটলি আমি শেয়ার করব আমাদের ভৌতিক দুনিয়ায়। ইউ আর সো মাচ ট্যালেন্টেড রাইটার। থ্যাংক ইউ ভেরি মাচ সুব্রত দাস ভাই। এবং আপনার পরবর্তী গল্প ইনশাল্লাহ খুব দ্রুতই শেয়ার করে দেবো আমি, এবং ইনশাল্লাহ আপনার এতে কোনো বাধা থাকবে না এবং কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং ইনশাল্লাহ দারুণ রকমভাবে আপনার স্টোরি শেয়ার হবে, এবং সামনের স্টোরিগুলো আপনার মাধ্যমে শেয়ার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সুব্রত দাস ভাই ফর ইউর গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করছি এই ঘটনাটা সবার কাছে অনেক বেশি মনোমুগ্ধকর লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আপনাদের কমেন্ট আমি সবসময় পড়ি, এবং সবসময় আমি কমেন্টগুলো কিন্তু পড়তে সবচেয়ে বেশি পছন্দ করি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি আজকের মতো এখানে বিদায় নেবো, যেহেতু আমি বলেছিলাম যে আজকে পুরো এপিসোড জুড়ে একটাই গল্প থাকবে। আর স্বাভাবিকভাবে আমি আপনাদের সবসময় বলেছি যে আমাদের গ্রাম বাংলা সেগমেন্টে একটাই গল্প থাকে পুরো এপিসোড জুড়ে। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু সবসময় আমার কাছে অনেক বেশি আনন্দের লাগে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।